তাদেরকে সাংগঠনিকভাবে নিষিদ্ধের ব্যাপারে কথাবার্তা উঠছে, আপনারা নিষিদ্ধ এখনই করবেন কি করে? একটা রাজনৈতিক দলকে কি এত সহজে নিষিদ্ধ করা যায়? শেখ হাসিনা ফোন কনভারসেশনে বলেছেন হুট করে চট করে ঢুকে পড়বেন, যদি একটু পুরনো কথা আপনি এগুলোকে আমরা খুব গুরুত্ব দেই না, আমরা এগুলো কংগ্রিজেন্সি নেই। কিন্তু আওয়ামী লীগের ভবিষ্যৎ আপনার কাছে গুরুত্বপূর্ণ কিনা কোনো কারণে আপনি মনে করেন? আওয়ামী লীগ বর্তমানে যে এই গত বছরগুলোতে যে অপকর্ম করেছে, জনগণের অত্যাচার নির্যাতন নিপীড়ন করেছে এবং বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে, লুটপাট করে মাফিয়া তন্ত্র তৈরি করে কিছু অলিগার্স তৈরি করে দেশকে শেষ করে দিয়েছে, তার জন্য তো তাদেরকে আপনার কিছু পে করতেই হবে, জনগণের কাছে জবাবদিহি তাদেরকে করতেই হবে। সেই ক্ষেত্রে তারা কতটুকু ফিরে আসতে পারবে রাজনৈতিকভাবে, সেখানে আমার যথেষ্ট সন্দেহ আছে। তারা ইতিমধ্যেই রাজনৈতিকভাবে ব্যাংকরাপ্ট হয়ে গিয়েছিল, আপনার দেউলিয়া হয়ে গিয়েছিল, কথা আমি বহুবার বলেছি। রাজনৈতিক চিন্তা ভাবনা তাদের মধ্যে ছিল না, তাদের চিন্তা ভাবনা ছিল মূলত আপনার লুটপাটকে কেন্দ্র করে, একটা আপনার প্ল্যান্ডারিং কে কেন্দ্র করে। সেই দৃষ্টিকোণ থেকে আওয়ামী লীগ যথেষ্ট রাজনৈতিকভাবে ব্যাংকরাপ্ট হয়ে গেছে এবং তাদের ফিরে আসতে নির্বাচনের মাধ্যমে জনগণ মাইনে নিয়ে অনেক অনেক দিন অপেক্ষা করতে হবে। তাদের এখনো পর্যন্ত সেরকম ভাবে দৃশ্যমান বিচারের শুরু হয়েছে বলে অনেকেই মনে করেন। আপনার এখন তো প্রাথমিক কাজ তো শুরু হয়েছেই, আপনার প্রাথমিক কাজ অবশ্যই দৃশ্যমানই হয়েছে। আপনার ট্রাইব্যুনাল তৈরি করা হয়েছে, আপনার গণহত্যার জন্য ট্রাইব্যুনাল হবে, আপনার কেসগুলো নিচ্ছে, যেগুলো কেস তারা সরকার দেখছে যে কোনগুলো আপনার ঠিকভাবে জারি করা যায়, কেস করলে সেখানে রেজাল্ট পাওয়া যাবে, সেগুলো তো সরকার দেখছে। তাদেরকে সাংগঠনিকভাবে নিষিদ্ধের ব্যাপারে কথাবার্তা উঠছে, আপনারা নিষিদ্ধ এখনই করবেন কি করে? একটা রাজনৈতিক দলকে কি এত সহজে নিষিদ্ধ করা যায়? স্পিরিট অফ ডেমোক্রেসি। হ্যাঁ, আইনের মধ্যে কি, আইনের মধ্যে পড়ে যেমন এখন আপনার একটা আইন করার কথা বলা হচ্ছে যে 10 বছর করার কথা, যদি আপনাকে প্রমাণিত হয় যে তারা গণহত্যার সঙ্গে জড়িত, মানবাধিকার বিরোধী অপরাধের সঙ্গে জড়িত, তাহলে নিঃসন্দেহে সেই ব্যবস্থা তারা আইন নেবে। আজকে আপনাকে খুব বেশি আমি প্রশ্ন করবো না। সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটি প্রশ্ন হলো, সেটা হলো আপনাদের দলের এখন আপনার ক্ষমতায় যাননি, সবার মধ্যে একটা আছে যে আপনারা ক্ষমতায় যাবেন। তো যাওয়ার আগে আপনাদের দলের বিভিন্ন স্তরের নেতা কর্মীরা দেখা যাচ্ছে বিভিন্ন ভাবে বিভিন্ন অভিযুক্ত হচ্ছে সামাজিক ভাবে, কারণ তাদের ভূমিকাটা অনেকটা প্রশ্নবিদ্ধ। এই ব্যাপারে যদিও আপনাদের শীর্ষ পর্যায় থেকে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে, যা চাঁদাবাজি বা অন্যান্য অসামাজিক অনৈতিক বিভিন্ন কাজে লিপ্ত হচ্ছে রাজনৈতিকভাবে, যেগুলো আমরা সবসময় শুনে আসছি। এই ব্যাপারে আপনাদের অবস্থান কি? আপনারা আসলে এগুলিকে কতটুকু নিয়ন্ত্রণ করতে পারছেন বলে? বিএনপি একটা বিশাল রাজনৈতিক দল। বিএনপির আপনার যে সদস্য সংখ্যা, এটা অলমোস্ট মোর দেন 2 crores, এবং এটা আপনার বিএনপি এই বিগত ফ্যাসিস্ট সরকার বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে তার আসামি হয়েছে 60 লক্ষ মানুষ, বিএনপির বিভিন্ন স্তরের। সুতরাং এত বিশাল একটা রাজনৈতিক দলের কোন জায়গায় কোথাও তার কোন সমর্থক বা কর্মীরা যদি কোনো ঘটনার সঙ্গে যুক্ত হয়ে থাকে, তার জন্য বিএনপিকে দায়ী করা সব উচিত হবে না, এটাকে আমি সঙ্গত মনে করি না। তবে নিঃসন্দেহে যারা আমরা জানতে পেরেছি যাদের সম্পর্কে যে তারা আপনার কোথাও এই ধরনের যুক্ত হচ্ছে, তাদেরকে আমরা ডেফিনেটলি তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিচ্ছি। 5ই আগস্টের আগে আপনাদের মানে যে আন্দোলনটা হয়েছে, সেই আন্দোলনের আগে জামাত ইসলামের সাথে আপনাদের একটা আন্দোলন নির্ভর একটা সম্পর্ক ছিল, কিন্তু 5ই আগস্টের পর সেটি একটু ভিন্ন রকম দেখা যাচ্ছে। মানে মনে করছে যে আপনার সাথে সেই সম্পর্কটি আর নাই। এখানে আপনাদের আসলে সম্পর্কের অবস্থাটা কোথায় রয়েছে বর্তমানে? এই ধারণাগুলো আপনারা নিজেরা তৈরি করেন, এগুলো তো আপনাদের মিডিয়া তো করবেই, তাদের নিজের সমত নিয়ে আসবে। জামাতে ইসলাম একটা রাজনৈতিক দল, আমরা আরেকটা রাজনৈতিক দল। জামাতে ইসলামের রাজনীতি আর আমাদের রাজনীতি কিন্তু এক না। আমরা বাংলাদেশে একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য কাজ করি, বিকজ আমাদের দলটাই হচ্ছে আপনার একটা লিবারাল ডেমোক্রেটিক পার্টি, এবং সেই হিসাবে আমরা কাজ করি। আমরা বিভিন্ন সময়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে বা স্বৈরতন্ত্রের বিরুদ্ধে লড়াই করবার সময় আমরা জামাতে ইসলাম শুধু নয়, আর অন্যান্য দলগুলোর সঙ্গে আমাদের ঐক্য হয়েছে। এবং এইবার আমাদের যে ঐক্যটা ছিল সেটা ছিল অনেকগুলো, একদিকে বাম, একদিকে ডান, এরকম প্রায় 63টা রাজনৈতিক দলের সঙ্গে আমরা যুগপৎ আন্দোলন করেছি, কাজ করেছি। সুতরাং পার্টিকুলারলি কোনো পলিটিক্যাল পার্টির সঙ্গে আমাদের
সম্পর্ক ভালো ছিল আর সম্পর্ক ভালো ছিল না, এটা মনে করবার কোনো কারণ নেই। এখনো আমাদের কোনো দলের সঙ্গে কোনো দূরত্ব নাই এবং কোনো সমস্যা নাই। কোনো সমস্যা নেই। তার মানে তারা আলাদা আলাদা দল হিসেবে আপনারা এভাবে দেখেন। এখনো পর্যন্ত যে সমস্যার কথা আমি শুনছি যে আপনারা উভয় পক্ষের প্রতি বিভিন্ন ধরনের মন্তব্য করছেন, কিন্তু আপনাদের আমরা কোনো মন্তব্য করিনি এখন কারোর বিরুদ্ধে। আপনার স্টেটমেন্টটা সঠিক নয়। আমরা বিভিন্ন সময় আপনি যেটা বলছেন সেটি আমি সঠিক হিসেবে ধরে নিচ্ছি, এখন পর্যন্ত যেটি লেটেস্ট হিসেবে ধরে নিচ্ছি। এই আন্দোলনে অনেক নিহত হয়েছে, তার মধ্যে আজকে একটি তালিকা বের হয়েছে, সেটি 708 জনের মতো নিহত, যেটি স্বাস্থ্য মন্ত্রণালয় আজকে তাদের ওয়েবসাইটে প্রকাশ পেয়েছে। আপনি বলেছেন প্রায় এর মধ্যে 400 জনের উপরে বিএনপি নেতা কর্মীদের নিহতের কথা বলেছেন, কিন্তু এর মধ্যে বলিনি ভাই, আবার একটা রং স্টেটমেন্ট যাচ্ছে। এটা সরকারের তরফ থেকে, স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে 700 কতজন বললেন? 708 জন। 708 জনের তালিকা দিয়েছে তার স্বাস্থ্যমন্ত্রী সরকার তরফ থেকে, এবং তারা বলছে এটা আরো বাড়বে। এই তারা যদি জোয়ার করতে আরো বাড়বে। আর আমরা আমাদের দলীয় সূত্রে প্রাপ্ত যে সমস্ত ইনফরমেশন, তার সূত্রে আমরা বলেছি এর মধ্যে 422 জন হয় আমাদের ছাত্র দল, যুব দল, মূল দল অথবা আমাদের দলের সঙ্গে সম্পৃক্ত যারা এরা শহীদ হয়েছে। সেখানে আমরা দেখতে পাচ্ছি আরেকটা ন্যারেটিভ আছে যে আপনাদের অবদানের ক্ষেত্রে তত বেশি স্বীকার না করা, আপনাদেরকে একটু কম দেখানো, এরকম একটা টেন্ডেন্সি কারা করেছেন। হ্যাঁ, এরকম অন্যান্য বিভিন্ন পক্ষ থেকে ওটা স্পেসিফিক বলতে হবে তো। আমি তো এখন পর্যন্ত ওই ধরনের কোন টোন কোথাও দেখিনি, কাউকে বলতেও শুনি। আচ্ছা, তার মানে আপনি মনে করছেন যে এরকম কোনো কিছু সত্যতা নেই, কারণ আপনি স্টেটমেন্ট দিয়েছেন অলরেডি এ বিষয়ে। আমি আরেকটু বিষয় জানতে চাই, সেটি হলো যে জানবো প্রথমত যেটি হলো আজকে সেনাবাহিনীর প্রধান জনাব ওয়াকারুজ্জামান তিনি বলেছেন যে নির্বাচন যাতে আগামী 18 মাসের মধ্যে হতে পারে সেজন্য গুরুত্বপূর্ণ সংস্কার সম্পন্ন করতে পরিস্থিতি যাই হোক না কেন, সেখানে খুব স্পষ্টভাবে তিনি কথাটি উল্লেখ করেছেন, পরিস্থিতি যাই হোক না কেন তিনি মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে সমর্থন করে বা সমর্থন দিয়ে যাবেন। আপনি বিভিন্ন সময় বলেছেন যে যত দ্রুত সম্ভব নির্বাচন দেওয়া উচিত, নির্বাচন দিতে হবে। আপনার চাওয়ার সাথে এই 18 মাসের চাওয়ার এবং পরিস্থিতি যাই হোক না কেন যে শব্দগুলি তিনি উচ্চারণ করেছে, এর মধ্যে আপনার একটু বিশ্লেষণ শুনতে চাই জনাব মির্জা ফখরুল ইসলাম। এই বক্তব্যের সঙ্গে তা আমাদের বক্তব্যের খুব একটা সাংঘর্ষিক অবস্থা দেখতে পাচ্ছি না। উনি ওনার দৃষ্টিভঙ্গিতে উনি বলেছেন যে 8 মাসের মধ্যেই হওয়া উচিত, এবং সেটা আমি মনে করি যে এটা তার দৃষ্টিভঙ্গিতে তিনি আগেও হতে পারে। বিষয়টা হচ্ছে যে আপনাদেরকে যে জিনিসটা লক্ষ্য করতে হবে, সবচেয়ে বড় যে জিনিসটা, সেটা হচ্ছে যে বিগত 15-16 বছরে এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার তারা গোটা বাংলাদেশের অর্থনীতি, রাজনীতি, এর সমাজ এবং সমস্ত ব্যবস্থাকে ভেঙে ফেলেছে। শুধু নয়, তাকে ধ্বংস করে দিয়েছে। নির্বাচনের কথা আপনি বলছেন যে নির্বাচন যে হবে, যে নির্বাচন ব্যবস্থাটা যে হবে, যে ব্যবস্থার অধীনে অর্থাৎ ইলেকশন কমিশন, তার জন্য যে সমস্ত আপনার শর্তগুলো দরকার, অর্থাৎ লেভেল প্লেইং ফিল্ড দরকার, তার জন্য এই দেশ বা আপনার নির্বাচন কমিশন কতটুকু প্রস্তুত আছে সেটা তো অবশ্যই দেখতে হবে। একদিকে অর্থনীতিকে আপনার সম্পূর্ণভাবে লুটপাট করে, লুটতরাজ করে, মাফিয়া তন্ত্র সৃষ্টি করে তারা একদম মানে নিঃস্ব করে দিয়েছে। অন্যদিকে রাজনৈতিক যে স্ট্রাকচার, যে কাঠামোটা, সেই কাঠামোটাকে তারা ভেঙে ফেলেছে তাদের নিজেদের স্বার্থে। একদলীয় শাসন ব্যবস্থা এবং ফ্যাসিস্ট ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য তারা খুব সুকৌশলে গণতান্ত্রিক সমস্ত প্রতিষ্ঠানগুলোকে তারা ভেঙে ফেলেছে, এবং সেই গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো এমন কোন শক্তি ছিল না যে শক্তি নিয়ে তারা একটা এখানে সত্যিকার অর্থেই একটি গণতান্ত্রিক ব্যবস্থাকে বিনির্মাণ করতে পারে অথবা একটা নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করতে পারে। সেই কারণেই এই সংস্কারের প্রশ্নটা এসছে তখন থেকে। আমরা 2 বছর আগে আমরা আপনার সংস্কার প্রস্তাব দিয়েছি, আমরা 31 দফা দিয়েছি। আমাদের 31 দফার মধ্যে আমাদের রাষ্ট্রের কাঠামো, আপনার সংবিধান, আমাদের নির্বাচনের ব্যবস্থা,
অর্থনীতির ব্যবস্থা আপনার এবং সামাজিক ব্যবস্থা সবগুলোরই আপনার প্রতিফলন আছে 31টি দফার মধ্যে। সে 2 বছর আগে, তারও আগে 2016 সালে আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি ভিশন বাংলাদেশ, যেটা বাংলাদেশ ভিশন 2030 দিয়েছিলেন। সেখানেও এই পরিবর্তনগুলো আপনার কথা, অর্থাৎ কিছু যে পরিবর্তন প্রয়োজন, সংস্কার প্রয়োজন, সেগুলোর কথা খুব স্পষ্ট করে বলা হয়েছে। সুতরাং সংস্কার যে করতে হবে এটা তো আমরা সবাই এগ্রি করি, সেই সংস্কারগুলো যত তাড়াতাড়ি করা যায় ততই বেটার। তবে হ্যাঁ, আমি যে কথাটা খুব স্পষ্ট করে বলেছি, এখনো বলছি, আবার রিইটারেট করছি আমি, যে এই সংস্কার কর্মসূচির সঙ্গে অবশ্যই আপনার জনগণের সহায়তা থাকে, অর্থাৎ জনগণের সাপোর্ট দরকার হবে, তাদের ম্যান্ডেট দরকার। একই সঙ্গে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা করে এক কনসেনসাসের ভিত্তিতে সংস্কার জিনিসগুলো এগিয়ে নিতে হবে। আপনারা জানেন যে আমাদের এখন এই বর্তমান সরকার, তারা একটা ছাত্র জনতার একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে তারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসেছে। তাদের এই রাষ্ট্র পরিচালনার দায়িত্বটা আমরা সবাই মিলে দিয়েছি। আমরা সমস্ত রাজনৈতিক দলগুলো, ছাত্ররা এবং এমনকি সেনাবাহিনীর পর্যন্ত সবগুলোই, অর্থাৎ ডিফেন্স পুরোটাই এটা একসাথে গিয়ে প্রধান রাষ্ট্রপতির আপনার ভবনে গিয়ে আমরা কিন্তু এই ব্যবস্থাটাকে করার জন্য, অর্থাৎ আপনারা ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করার কথা বলেছিলাম, তারই পরবর্তীতে আপনার ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করা হয়েছে। এবং আমাদের ইন্টারিম গভর্নমেন্টের যিনি প্রধান আছেন প্রফেসর ডক্টর ইউনূস, তার প্রতি সমর্থন আমরা সবাই ব্যক্ত করেছি। এবং এই গভর্নমেন্টের মধ্যে যাদেরকে নেওয়া হয়েছে, তারা দেশের বিশিষ্ট অর্থনীতিবিদ, সিভিল সোসাইটির সদস্য, অথবা আপনার টেকনোক্রেটস, ব্যুরোক্রেটস, আপনার হিউম্যান রাইটস এর অর্গানাইজেশনের সদস্য এবং ছাত্র প্রতিনিধিও এখানে রয়েছে। সুতরাং আপনার কনসেপচুয়ালি এই ইন্টারিম গভর্নমেন্টটা, এটা নিঃসন্দেহে যথেষ্ট গ্রহণযোগ্য এবং আপনার তাদের পক্ষে জনগণের একটা সমর্থন অবশ্যই আছে। এখন প্রশ্ন হচ্ছে যে এত অল্প সময়ের মধ্যে আপনার তাদের পক্ষে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন নিয়ন্ত্রণে নিয়ে আসা, অন্যদিকে আপনার ইলেকশন কমিশনকে নির্বাচনের জন্য তৈরি করা, আপনার একটা পুরোপুরি পার্টিজান আপনার রাজনীতিকৃত একটা আপনার প্রশাসন যন্ত্র, তাকে আপনার নিরপেক্ষতার দিকে নিয়ে আসা এবং আপনার অর্থনীতিকে কম জায়গায় নিয়ে আসা, এই বিষয়গুলো আপনার নিঃসন্দেহে একটা চ্যালেঞ্জ। যে কমিশনগুলো করা হয়েছে স্যার, এতে কি আপনি মানে দেখতে পারেন কিনা যে তারা আসলে ক্যাপাবল টু হ্যান্ডেল দ্যাট? না, আপনার সংস্কারের যাদেরকে প্রদান করা হয়েছে, তাদের নেতৃত্ব আছে, আমরা অত্যন্ত আশাবাদী যে তারা অত্যন্ত যোগ্য মানুষ এবং তারা অবস্থায় নিতে পারবে। কিন্তু আমার মূল কথা যেটা হচ্ছে, এখানে পিপলস ম্যান্ডেট প্রয়োজন হবে, অর্থাৎ জনগণের অংশগ্রহণ লাগবে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলতে হবে, রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতে, স্টেক হোল্ডারের মতামতের ভিত্তিতে এই সংস্কার প্রস্তাবগুলো আসতে হবে। এবং আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে, মাঠ কর্মী হিসেবে, গণতন্ত্রের একজন কর্মী হিসেবে মনে করি যে এটা অবশ্যই এই সংস্কারের প্রস্তাবগুলোকে আপনার নির্বাচিত পার্লামেন্টে সেগুলোকে আপনার পাস করতে হবে, অর্থাৎ জনগণের ম্যান্ডেট যাদের আছে তারা এটাকে পাস করবেন। এটা আপনার এসেনশিয়াল, কারণ জনগণকে বাদ দিয়ে কোনো সংস্কারই সম্ভব না, জনগণকে বাদ দিয়ে কোনো সংস্কারী কার্যক্রম। গুরুত্বপূর্ণ একটা বিষয় বিভিন্ন সময় প্রশ্ন আসছে যে আসলে এই সরকার যেভাবে চলছে, এভাবে মানে কতটা তারা কয়েকদিনের মধ্যে সরকারের চলটা বিচার করবেন কিভাবে? মাত্র কয়েকটা দিন হয়েছে, একটা ধ্বংসপ্রাপ্ত একটা অর্থনীতি, ধ্বংসপ্রাপ্ত একটা রাজনীতি, ধ্বংসপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো, সেটাকে আপনার আবার সঠিক জায়গায় নিয়ে আসা, এটা একদিনের ব্যাপার না। ইট উইল টেক সাম টাইম ডেফিনেটলি। এখনই এই সরকার সম্পর্কে বিচার করার কোন সময় এসছে বলে আমি মনে করি না। ফ্যান্টাস্টিক। কিন্তু আপনাদের সাথে কি কোনো ধরনের যোগাযোগ করে কিনা, যে বড় বড় কিছু সিদ্ধান্ত নিচ্ছে? যোগাযোগ তো হয়, অবশ্যই যোগাযোগ।
হ্যাঁ, এটা আপনারা মানে সন্তুষ্ট কিনা তাদের এই পর্যন্ত ৪৫ দিনের যে রাষ্ট্র পরিচালনা বা দেশ পরিচালনা? আপনি একই প্রশ্ন তো করছেন, কারণ আপনি এর আগেও বলেছি যে তারা তাদের এর চেয়ে এটাই তারা যা করেছেন আমি মনে করি তা বর্তমান পরিস্থিতির জন্য যথেষ্ট।